আসসালামু আলাইকুম। তো বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি থেকে যেটা দেওয়া হয়েছে যে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে 16 ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যেটা হাসিনার আমল থেকে চালু হওয়ার অপেক্ষায় ছিল। অনেকবার তারা চালু করেছিল, পরে যেহেতু নেটওয়ার্কের সমস্যা ছিল পরে কি করা হয়েছে, বাতিলও করা হয়েছে। তো তাহলে আপনারা সবাই রেডি হয়ে যান। তো 29 অক্টোবরের আজকে নিউজ, 16 ডিসেম্বর থেকে চালু। মূলত যেই কাজটা হয়, ধরেন যে আপনি যদি 1 লাখ টাকার একটা মোবাইল দেশের বাইরে ক্রয় করেন, সেম মোবাইলটা বাংলাদেশে টোটাল 57% ভ্যাটযুক্ত হয়, 1,57,000 টাকা হয় অন অ্যাভারেজ। আইফোন একটা দেশের বাইরে 2 লাখ টাকা হইলে বাংলাদেশে প্রায় 2,90,000 টাকা হয়, বাকিটা ভ্যাট ট্যাক্স লেভি থাকে। এখন এই বাংলাদেশের মার্কেটে যত মোবাইল আছে, আমরা গতবার তথ্য দেখিয়েছি, তার প্রায় 60% হচ্ছে অবৈধ পন্থা, মানে ভ্যাট ট্যাক্স লেভি দেওয়া ছাড়া বাংলাদেশে প্রবেশ করেছে। 2-3বার সরকার সময় দিয়ে এগুলো নিবন্ধিত করেছিল। তো সেক্ষেত্রে তাদের কিছু ইমিজিউর সিদ্ধান্ত ছিল। 1 নম্বরের কথা হচ্ছে যে তারা সেখানে অবশ্যই টাইম লিমিট দেওয়ার দরকার ছিল প্রবাসীদের জন্য, অথবা সেখানে তারা বলা দরকার ছিল যে অন্তত আপনি ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত আনরেজিস্টার্ড নতুন মোবাইলগুলো চলবে, তারপর বন্ধ হয়ে যাবে, বা 1 মাস চলবে, এর মধ্যে নিবন্ধন করে নিতে হবে, যেমন প্রবাসীদের মোবাইলগুলো আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান কিন্তু অলরেডি নিয়মটা করে নিয়েছে। তো এটাতে যেটা হয় যে একটা দেশে বৈধ মোবাইল থাকে, ক্রাইমটা কমে যায়, পাশাপাশি সরকারের ট্যাক্সটা বৃদ্ধি পায়। এখন সমস্যা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সরকার 300% বেতন, মূল বেতন বৃদ্ধি করতে চাচ্ছে। এত টাকা দিবে কোথার থেকে? দিন শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও হবে, সবাইকে জবাই করবে জবাই। তো এই জন্য যারাই প্রবাসী আছেন, দেশে টাকা পাঠানি বন্ধ করেন, শুধু ফ্যামিলি খরচটা দেন, বাকি টাকা বিদেশেই রাখেন। এখানে বিনিয়োগ করেন, এখানে বন্ডে বিনিয়োগ করেন, গোল্ডে বিনিয়োগ করেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, এইখানে শেয়ার বাজারে একটু শিখে এখানে বিনিয়োগ করেন, কাজে আসবে। দেশে পাঠাইলে লাভ নাই। একদম সিম্পল যদি বুঝি, 2010 সালে যদি আপনার কাছে 1 লাখ দেরাম থাকতো, কথার কথা 1 লাখ দেরাম থাকতো, আপনি যদি কিচ্ছু না করতেন, এই টাকাটা যদি দুবাইতে ধরে রাখতেন, আজকে 2025 সালে 15 বছর পরে আপনি জানেন কত হইতো? 2010 সালে টাকার রেট ছিল 18 টাকা, 1 লক্ষ টাকায় 18 লক্ষ টাকা। আর আজকে 2025 সালে প্রায় 34 লক্ষ টাকা হইতো, কিচ্ছু আপনি করেন নাই। এটাই হচ্ছে পাওয়ার। কারণ ওই যে ডলার আর দেরহামের মধ্যে ফিক্সড, কিন্তু টাকার মান অবমূল্যায়িত হচ্ছে। তো এই জন্য যারাই প্রবাসী ভাই আছেন, টাকা বেতনটা পাইলেই শুধু দেশে পাঠাই দিয়েন না। যদি 10 বছর পরে দেশে যাওয়ার ইচ্ছা থাকে, 10 বছর এখানেই টাকা জমান। এখানে সেভিং অ্যাকাউন্ট করেন, জিরো অ্যাকাউন্ট পাওয়া যায়, অথবা মাসে 26 টাকা করে খরচ হবে, অ্যাকাউন্ট করেন, সেখানে গোল্ড ক্রয় করে রাখেন, কাজে আসবে আপনার। দেশে পাঠায় কোনো লাভ নাই, দেশে শুধু ফ্যামিলিকে তার খরচটা দেন। এটা একদিন বুঝবেন 10, 15, 20 বছর বিদেশ করার পর। এটা ছাড়া যদি ভালো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নেন, তখনই বুঝবেন যে আপনি কী করতেছেন। ভালো থাকবেন। আরেকটা কথা, যারাই ইউরোপ আমেরিকা থেকে বড় পরিমাণে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতেছেন, 1 কোটি, 10 কোটি, 20 কোটি, পরে চিন্তা করতেছেন এই টাকাটা ফেরত নিয়ে যাবেন, আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, আপনি লস করতেছেন। ওই উদাহরণ একইটাই দিই। যদি 2010 সালে ধরলাম যে আপনি ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করছেন 1 লাখ দেরামের, বাংলাদেশি 69 লক্ষ টাকা হইতো তখন। তো 69 লক্ষ টাকার বিপরীতে আপনি লাভ যা পাইছেন পাইছেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আজকে এটা রিটার্ন করতে চান, সে তখন ডলারের মূল্য ছিল 69 টাকা, এখন হচ্ছে 1,23,000 টাকা। মানে আপনার ওই যে 1 লক্ষ টাকা আপনি করছিলেন, ওইটা $80,000 আপনাকে ফেরত নিতে হবে। তো এই জিনিসগুলো ক্যালকুলেশন করবেন। বিনিয়োগ আসলে বুঝলে খুবই সহজ, না বুঝলে আপনি জিরো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব প্রাইস বন্ড কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে।